Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ 2.0 এবং এখানে ক্লাস নাম্বার হচ্ছে 22। 22তম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আমরা যে ক্লাস রুটিন এখানে করাচ্ছি ইউটিউবে ফ্রি ক্লাস। আমার ক্লাস সকাল 8:30 থেকে পাচ্ছ দ্য ওয়ে আপ সলিউশনে। বাদ বাকি ক্লাস তোমরা টাইম মতো দেখে নাও কখন কোন ক্লাস হয়। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রামে তোমাকে যুক্ত হতে হবে। দ্য ওয়ে অফ সলিউশন নামে টেলিগ্রাম গ্রুপ আছে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, এবং পেড কোর্স আমাদের অ্যাপে হচ্ছে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে তোমরা পাবে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের ফাউন্ডেশন 3.0 ব্যাচ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যদি কেউ ফাউন্ডেশন ব্যাচ না নিয়ে থাকো এখনো পর্যন্ত, নিতে পারো। এখানে একটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যেটি তোমাদের WBI, KP, PSC, রেল, SSC সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য একটা কমপ্লিট প্যাকেজ আছে, প্রস্তুতিটা কমপ্লিট করানো হবে। ওকে, প্রত্যেকটা বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস এবং মক টেস্ট এই ব্যাচে রাখা হয়েছে এবং এই ব্যাচটাকে আবার সেকশন করা হয়েছে। যদি কেউ শুধু জিকে প্রয়োজন জিকে নিতে পারো, ম্যাথ প্রয়োজন ইংরাজি, রিজনিং আলাদা আলাদাভাবে করা আছে। যদি শুধু কারো মনে হয় যে স্যার আমার জিকেটা উইক আছে, আমি জিকে নেবো, ইংরাজি ম্যাথ ভালো, তাহলে তুমি শুধু জিকে নেবে, বা যার মনে হবে শুধু ম্যাথটা দরকার ম্যাথ, রিজনিং দরকার রিজনিং, ইংরাজি দরকার হলে ইংরাজি। ওকে, চলো আমরা এখানে আজকের MCQ প্র্যাকটিস আলোচনা শুরু করছি। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করতে থাকবে। একটু জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন বহুদিন করানো হয়নি, জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন আজকের ক্লাসে সলভ করানো হবে। সহজ প্রশ্ন আছে এবং একটা ওভারঅল বেসিক ক্লাস বলতে পারো, একটা ধারণা পাবে ভালো রকম যারা নতুন আছো এবং যারা পুরনো আছো, ক্লাস করছো বহুদিন, ওভারঅল একটা ক্লাস তোমাকে কাজে দেবে। ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারতবর্ষ যদি আমরা খেয়াল করি এটি কোন গোলার্ধে পড়ছে, তো পৃথিবীকে যদি নিরক্ষরেখা বরাবর ভাগ করা হয় তাহলে আমরা কি বলতে পারি? ধরো এই হচ্ছে পৃথিবী, মাঝখানে রয়েছে নিরক্ষরেখা, উপরের দিকটা আমরা বলি উত্তর, নিচের দিকটা বলি দক্ষিণ। তাহলে এই টোটালটা বলা হবে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ, আর এটাকে বলা হবে দক্ষিণ গোলার্ধ, এটাকে বলা হবে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধ মানে এইটুকু। এই উত্তর গোলার্ধে ভারত আছে আমরা জানি, এবং উত্তর পূর্ব না পশ্চিম বলতে পারবে? উত্তর পূর্ব নাকি উত্তর পশ্চিম? আমাদের যদি বলা হয় যে প্রমাণ দ্রাঘিমা রেখা কত, আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা। ধরো এটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এটা ভারতের উপর দিয়ে রয়েছে। তো উত্তর দিকে আমরা বলতে পারছি, এবং 82.5 ডিগ্রি পূর্ব আমাদের যে দ্রাঘিমা রেখা, মানে উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। তো এটাকে যদি আবার এইভাবে ভাগ করা হয়, এটা ধরি আমরা পশ্চিম ওয়েস্ট, এটা ধরি ইস্ট, তাহলে ভারত এইরকম জায়গায় পড়ছে। ঠিক আছে, এরকম জায়গায় রয়েছে ভারতবর্ষ, ইন্ডিয়া, মনে থাকবে। তাহলে উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব মানে মানচিত্রে এরকম আর কি আসবে ছবিটা। কোথা থেকে পূর্বঘাট পর্বতমালা দেখা যায়? পূর্বঘাট পর্বতমালা দেখতে পাওয়া যায় কোথায়? কোথা থেকে শুরু হচ্ছে পূর্বঘাট পর্বতমালা? আমরা শুধু যে একটা পর্বত না, একটা অনেকগুলো পর্বত আমরা আগে একদিন দেখাচ্ছিলাম যে পূর্বঘাট পর্বতমালা যেটি শুরু হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ থেকে। ওকে, আচ্ছা, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি বলা হয়েছিল? জিন্দা গাদা, নামটা মনে রাখবে। আচ্ছা, কোন রাজ্যে সব থেকে প্রাচীন শিলা বা প্রস্তর দেখা যায়? কোন রাজ্যে, ভারতবর্ষের কোন রাজ্যে আমরা সব থেকে প্রাচীন শিলা দেখতে পাই? বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, আসাম। বিহারে রয়েছে ছোটনাগপুর মালভূমি, যেখানে প্রাচীন শিলা আছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বিহার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে
পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের জন্ম হয়। পাঞ্জাব রাজ্য ছিল একটা অখণ্ড রাজ্য, যেটা ভেঙে পাঞ্জাব হরিয়ানা রাজ্য তৈরি হয়েছে, এবং এখন সেই আবার তার মাঝখানে রয়েছে চণ্ডীগড়। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। চণ্ডীগড় একটা ইউনিয়ন টেরিটরি যার রাজধানী চণ্ডীগড়। তো চণ্ডীগড় দুটো রাজ্য, একটা ইউনিয়ন টেরিটরির রাজধানী। পাঞ্জাব হরিয়ানা এই রাজ্যের সৃষ্টি হয়েছে মনে রাখবো 1966 সালে। ভারতে একটা সময় ছিল মাত্র কয়েকটা রাজ্য ছিল, অর্থাৎ 14টি কি 15টি, এটা ভাঙতে ভাঙতে আজকে 28টি রাজ্য এবং তোমার 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। তো ভারতে আমরা আরো কিছু বলতে পারি একই সঙ্গে। বোম্বাই, এই বোম্বাই একটা রাজ্য ছিল, এটা ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য হয়েছে। মহারাষ্ট্র এবং হচ্ছে গুজরাট রাজ্য। বলতে পারবে কত সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র গুজরাট রাজ্য হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে 1960 সালে, 1960। 1960 সালে বোম্বাই রাজ্য ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র দুটি রাজ্যের সৃষ্টি হয়েছে। আচ্ছা, আরো কিছু বলতে পারি আমরা। বলতে পারি যে ধরো উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, তাই তো? কত সালে? উত্তরপ্রদেশ ভেঙে উত্তরপ্রদেশ, এটা ভেঙে তৈরি হলো উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। উত্তরপ্রদেশ একটা আছে, আবার উত্তরাখণ্ড হয়েছে, তাই তো? উত্তরাখণ্ডের প্রথম নাম ছিল উত্তরাঞ্চল, পরবর্তীতে হচ্ছে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড এটি হয়েছে কত সালে? এটা হচ্ছে 2000 সালে। একই রকম ভাবে আরো কিছু আছে, আমি একটু বলে দিই। তোমার বিহার ভেঙে তৈরি হয়েছে ঝাড়খণ্ড। বিহার রাজ্যটা এটা ভেঙে গেছে, তাহলে এটা হলো বিহার একটা হলো, তাই তো? বিহার একটা থাকছে, আর একটা হলো ঝাড়খণ্ড। এটি কত সালে হয়েছে? এটাও কিন্তু 2000 সালে। এটাও 2000 সালে, সালটা 2000। এটা একটা গেল। আর একটা 2000 সালে রাজ্য তৈরি হয়েছিল, কি বলতো? মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। ছত্তিশগড় এটা কত সালে হয়েছে? এটাও 2000 সালে, সালটা 2000। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ, যেটা প্রথম ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ, সে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে আবার তেলেঙ্গানা রাজ্য হয়েছে কত সালে? এগুলো মনে রাখতে হবে। অন্ধ্রপ্রদেশ যেটা ভাঙছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ হিসেবে, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা, এটা হয়েছে 2014 সালে। আমরা দুটোই লিখলাম, কারণ এটা ভেঙে তো একটা হয়নি, দুটোই হয়েছে, ঠিক আছে? উনিশশো সালে, 1969 সালে মাদ্রাজ নামে একটা রাজ্য ছিল। মাদ্রাজ রাজ্যের নাম হচ্ছে কি বলতো? মাদ্রাজ রাজ্যের নাম হয় কি হবে? তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ু। কি হয়? মাদ্রাজ রাজ্যের নাম হচ্ছে তামিলনাড়ু। একটা সময় অরুণাচল প্রদেশ, যেটা নেফা নামে পরিচিত ছিল, কি ছিল? নেফা নামে পরিচিত ছিল। তো 1987 সালে অরুণাচল প্রদেশ একটা রাজ্যের মর্যাদা পায়, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে, আমরা আরো আলোচনা করব ক্লাসে। আচ্ছা, গোয়া ক্ষেত্রে যদি আমরা বলি, গোয়া ভারতের 25তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় কত সালে? 25তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
দেখো অনেক, গোয়া প্রথমে ছিল কার দখলে বলতে পারবে? এই গোয়া রাজ্যটা একটা সময় পর্তুগিজদের দখলে ছিল, পর্তুগিজদের দখলে ছিল। পর্তুগিজ থেকে ভারতের দখলে আসছে 1961 সালে, তখন কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। পরবর্তীতে গোয়াটাকে একটা রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং গোয়া হচ্ছে বর্তমান আমরা যদি খেয়াল করি ভারতের ক্ষুদ্রতম রাজ্য, ঠিক আছে, যেখানে দুটি মাত্র লোকসভা আসন রয়েছে, কিন্তু লোক সংখ্যা কিন্তু সিকিমের থেকে বেশি, জনসংখ্যা সিকিমের থেকে বেশি। গোয়া এটি একটা অঙ্গরাজ্যের মর্যাদা পায় 1987 সালে। 1987 সালে অরুণাচল প্রদেশ, অরুণাচল একটু আগেই বললাম, অরুণাচল প্রদেশ ও গোয়া এই দুটি অঞ্চল রাজ্যের মর্যাদা পায়। এরা হচ্ছে রাজ্যের মর্যাদা পায়। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট লেখা আছে, দেখো 56তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল এই সময় 1987, 1987 সালে। মনে রাখবে এটা গোয়া সম্পর্কে আমরা বলছি। 1987 সালে 56তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোয়া ভারতবর্ষের অঙ্গরাজ্যের মর্যাদা পায়। এবং আরেকটা অ্যামেন্ডমেন্ট, 12তম অ্যামেন্ডমেন্ট মনে রাখবে, 12তম অ্যামেন্ডমেন্ট 1961-এ, এখানে ইন্ডিয়া গেইনড কন্ট্রোল অফ গোয়া অ্যান্ড দমনদিউ, অর্থাৎ গোয়া এবং দমনদিউ এটা ভারতের অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে, এবং তারা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে। সিকিম থেকে একটা প্রশ্ন খুব আসে পরীক্ষায়, সিকিম কত সালে অঙ্গরাজ্যের মর্যাদা পায়? সিকিম কত সালে বলো রাজ্যের মর্যাদা পায়? রাজ্যের মর্যাদা পায় বলতে পারবে? সিকিম কত সালে রাজ্যের মর্যাদা পায়? সালে। উত্তর হবে 1975। এবং এটি ছিল কততম অ্যামেন্ডমেন্ট বলতে পারবে? 36তম সংবিধান সংশোধনী, 36th সংশোধনী। ওকে, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, এই জন্য একই সঙ্গে আমরা বললাম। আরো প্রশ্ন আসতে পারে যেগুলো তোমরা আবারও ক্লাসে বলা হবে, সব একসাথে বললে মনে থাকবে না। আচ্ছা বলো, ব্যারেল রেঞ্জ কোথায় অবস্থিত? আচ্ছা, আর একটা কথা বলছিলাম, নেফা, নেফাটা 1971 সালে অরুণাচল প্রদেশ নাম হচ্ছে। তো এটা একটু বলতে গিয়ে বলা হয়নি। নেফা, নেফার ফুল ফর্ম কি বলতে পারবে? নেফাটাকে করা হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। এটি হয় 1971 সালে। এই সালটা অনেক সময় পরীক্ষায় আসে। ব্যারেল রেঞ্জ যেটা ভারতে অবস্থিত আসামে আছে। কোথায় আছে? আসাম বা অসম রাজ্যে আছে। কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ? দেখো প্রশ্নটা খুব ইজি প্রশ্ন, কিন্তু খুব দারুণ প্রশ্ন, ভালো লাগবে। প্রত্যেকের সেশনে যারা আছো লাইক শেয়ার করো, একটা ওভারঅল একটা নলেজ তোমাদের মধ্যে আসবে ক্লাস করার পরে। ওকে, সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্য মানে আশপাশে কোনো সমুদ্র নেই। বিহার, ভারতবর্ষের 9টি রাজ্য উপকূলবর্তী, তাই তো? 9টি রাজ্যে, 9টি রাজ্য হচ্ছে তোমার উপকূলবর্তী রাজ্য, উপকূল রেখা বরাবর আছে। 9টি রাজ্যে উপকূল রেখা আছে লিখলাম শুধু। অর্থাৎ উপকূল রেখা মানে কি? সেখানে ভারতের 3 দিকে কি সমুদ্র দ্বারা বেষ্টিত, একদিকে আরব সাগর, একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর। তো এই টোটাল সাইটে
তোমার এই ছবিটা আমি মাঝে মাঝে আঁকি, তো এই হচ্ছে ধরো ভারতের মানচিত্র যদি দেখি, গুজরাট থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে গুজরাট, এই গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গল টোটাল 9টি রাজ্যে উপকূল রেখা আছে। তো বিহার চারিদিক থেকে স্থল বেষ্টিত রাজ্য, বিহারের একদিকে ঝাড়খণ্ড, একদিকে ওয়েস্ট বেঙ্গল, একদিকে তোমার কি বলবো উত্তরপ্রদেশ আছে, একদিকে তোমার উড়িষ্যা রয়েছে। ভারতের কত শতাংশ জমি সমতল? ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি সব আছে, জলাশয়, নদ নদী প্রচুর, সব একটা মানে ভালো বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে সমতল ভূমি যদি খেয়াল করি, ওভারঅল ভারতবর্ষে সমতল ভূমি আছে কত শতাংশ? মনে রাখবে এটি 43.3%, 43.3% সমতল ভূমি আছে। বাদ বাকি অংশ মালভূমি, পর্বত, পাহাড়, জলাশয় এগুলো আছে। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এসসি ক্লার্কশিপ 2001 সালের প্রশ্ন। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা, যেটা ভারতবর্ষের একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আছে, তো এই পর্বতমালা মিলিত হয়েছে কোথায়? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, নীলগিরি পাহাড়ে। নীলগিরি পাহাড়টা কোথায়? তামিলনাড়ুতে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তামিলনাড়ুতে এসে মিলিত হচ্ছে। আমরা একটু আগে একটা প্রশ্ন করেছিলাম, পূর্বঘাট পর্বতমালা শুরু হয়েছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে, উড়িষ্যার পরেই আছে কি অন্ধ্রপ্রদেশ। ওকে, তো এটা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। আবার পশ্চিম ঘাট ওইদিকে মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত আছে। পূর্ব ঘাটের আমরা সর্বোচ্চ শৃঙ্গ কি বললাম? জিন্দা গাদা। পশ্চিম ঘাটের হচ্ছে আনাই মুদি, নামটা মনে রাখতে হবে। ভারতের দক্ষিণে কি অবস্থিত? ভারতবর্ষের দক্ষিণে কি অবস্থিত বলো? ভারতের দক্ষিণতম পয়েন্ট যদি আমরা বলি কোথায় আছে? ভারতের একদম দক্ষিণে যদি বলি নিকোবর দ্বীপপুঞ্জ হবে। কারণ ভারতের মানচিত্রে আমরা যদি দেখি, সেই গুজরাট থেকে আবার একটু আঁকার চেষ্টা করছি, তো এই ধরো ভারত এখানে রয়েছে, এখানে ছোট ছোট দ্বীপ কিছু রয়েছে মিলিয়ে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই জায়গাটা রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। এই নিকোবর দ্বীপপুঞ্জের পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কি নাম? ইন্দিরা পয়েন্ট, যেটি ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে একদম দক্ষিণে যদি বলি নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে যাবে সঠিক উত্তর। মালনাদ কথাটির অর্থ কি? মালনাদ কথার অর্থ কি? ভৌগোলিক একটা টার্ম, সমভূমি দেশ, মালভূমি দেশ, পাহাড়ি দেশ নাকি বালুকাময় দেশ? বলো সঠিক উত্তর কি হবে? তো কন্নড় ভাষা যদি আমরা দেখি, সাউথের একটা ভাষা কন্নড় ভাষা, কর্ণাটকে রয়েছে। কন্নড় ভাষার একটা কথা রয়েছে, মাল কথার অর্থ পাহাড়। কন্নড় ভাষায় মাল কথার অর্থ পাহাড়। মালনাদ মানে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি দেশ। অপশন সি সঠিক উত্তর আছে। মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন আছে। মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প এটি আছে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের জন্ম কত সালে? 2000 সালে। ভারতের কোনটি, নিচের কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে? প্রশ্নটা ডব্লিউবিসিএস মেন্সে এসছে এবং অনেক পরীক্ষা এসছে, সেন্ট্রাল তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, শুধু ডব্লিউবিসিএস বলে না, অন্যান্য অনেক পরীক্ষা এসছে। এখানে রয়েছে পক প্রণালী এবং মান্নার উপসাগর। নিচের কোন প্রণালী দ্বারা কার নিকোবর এবং লিটিল আন্দামান দ্বীপকে পৃথক করেছে?
বলতে পারবে? এটি হবে 10 ডিগ্রি চ্যানেল। আমরা এইগুলো জানি। 9 ডিগ্রি চ্যানেল আছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতবর্ষের একটা দ্বীপ, ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল, এবং লাক্ষাদ্বীপেরই একটা অংশ মিনিকয়। এর মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি রয়েছে মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে। মালদ্বীপ একটা ভারতের প্রতিবেশী দেশ, ক্ষুদ্রতম দেশ এশিয়ার মধ্যে। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? তো ভারতবর্ষের দীর্ঘতম নদী যদি বলা হতো গঙ্গা নদী। এশিয়ার দীর্ঘতম নদী যদি বলা হয় ইয়াংশি কিয়াং। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা নদী। ভলগা নদী নামটা মনে রাখবে, দীর্ঘতম নদী। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? প্রশ্নটা কিন্তু প্রচুর পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। এই যে উপকূল রেখা বলা হচ্ছিল গুজরাট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, গুজরাট, মহারাষ্ট্র, তারপর বলতে পারো গোয়া, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। তাই তো এই 9টি রাজ্যের কথা বললাম। এর মধ্যে সব থেকে বৃহত্তম উপকূল রেখা আছে গুজরাটে, সব থেকে বেশি উপকূল রেখা। ভারতের রাজ্যসমূহের কোন জোটটি পূর্বতম এবং পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করে? তো ভারতবর্ষ, এই যে প্রশ্নগুলো আছে, ভারতের বেশ কিছু সীমানা জুড়ে ভৌগোলিক কিছু ইনফরমেশন এই ক্লাসে তোমরা পাচ্ছ। যদি তোমরা জেনে থাকো, একটা রিভিশন হচ্ছে। যারা নতুন আছো তাদের কিন্তু একটা ভালো প্র্যাকটিস হচ্ছে আজকের ক্লাস, আশা করি। তো ভারতের পূর্বতম পয়েন্ট আমরা কি জানি? অরুণাচল প্রদেশের কিবুথু বা কিবিথু, যাই হোক। আর পশ্চিমতম পয়েন্ট হচ্ছে গুজরাটের গুহারমতি। গুহারমতি। তো এই দুটো জায়গা যদি আমরা দেখি, অরুণাচল প্রদেশ এবং গুজরাট, অপশন ডি সঠিক উত্তর আছে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 2011 সাল, আজকে 24 সাল, 21 সালের সেন্সাস হয়নি। 21 সালের মানে করোনার জন্য। এখন 11 সাল থেকে আমাদের ইনফরমেশন গুলো নিতে হয়। তারপরে হয়েছে যদিও, এবং সেই রিপোর্টটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04% ছিল। ওয়েস্ট বেঙ্গলে ছিল 77.08%। 2011 অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল 77.08%। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বনিম্ন ছিল? এটা তোমরা প্রত্যেকে পারবে। লিঙ্গানুপাত সব থেকে কম ছিল কোন রাজ্যের? হরিয়ানা। এখনো তাই। এবং সব থেকে বেশি হচ্ছে কেরলে। নিম্নলিখিত শহরগুলির কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী? তো কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এখানে প্রচুর শহর রয়েছে নিকটবর্তী। যে অপশনগুলো আছে এর মধ্যে নিকটবর্তী শহর কোনটি? দিল্লি, কলকাতা, যোধপুর, নাগপুর। কর্কটক্রান্তি রেখা কোন শহরের নিকটবর্তী আছে? উত্তর হবে কলকাতা। তো প্রথমে আমরা আলোচনা করেছিলাম ফাউন্ডেশন 3 ব্যাচ নিয়ে। যদি কেউ নিতে ইচ্ছুক হও দ্রুত নিয়ে নাও, ক্লাস শুরু হয়ে গেছে, লাইভ ক্লাস চলছে। এবং যারা পরে যুক্ত হচ্ছে, এগুলো তোমাদের রেকর্ড দেখে নিতে হবে, অসুবিধা কিছু নেই। ওকে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যগুলোর চীনের সঙ্গে সীমানা আছে? আচ্ছা, এই প্রশ্নটা ডব্লিউবিসিএস প্রিলিম 2005 সালে, 2005 সালের প্রশ্ন।
এবার এখানে তোমাকে যদি বলা হয় স্যার জম্মু কাশ্মীর এটা তো আর রাজ্য নয়, কিন্তু 5 সালে তো ছিল। জম্মু কাশ্মীর 2019 সালে ভেঙে গেছে। 2019 সালে এটা জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ দুটো ইউনিয়ন টেরিটরিতে ভেঙে গেছে। এই দুটো ইউনিয়ন টেরিটরিতে ভেঙে গেছে, কিন্তু তখন রাজ্য ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওই সেন্সে অ্যান্সার করতে পারি। জম্মু কাশ্মীর যদি রাজ্য ধরি, তার সঙ্গে চীনের কানেকশন ছিল, সিকিমের সঙ্গে আছে, অরুণাচল প্রদেশের সঙ্গে আছে। বলো হিমাচল প্রদেশ তার সঙ্গে কি আছে? অবশ্যই আছে, হিমাচল প্রদেশের সঙ্গে চীনের সীমানা আছে। অপশন ডি সবগুলোর সঙ্গে সীমানা আছে। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ? 2011 সেন্সাস অনুযায়ী বলতে হবে। তো এখানে আমরা যদি খেয়াল করি, দিল্লিতে শিক্ষার হার সর্বোচ্চ, কিন্তু ওভারঅল যদি এখানে যেগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ, কিন্তু মনে রাখবে সব থেকে বেশি শিক্ষার হার হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের সব থেকে বেশি শিক্ষার হার। কিন্তু এখানে কি বলা হচ্ছে? নিম্নলিখিত গুলোর মধ্যে, এখানে যে অপশন গুলো আছে এর মধ্যে কোনটি? দেখো বর্তমান কিন্তু দমনদিউ, এটা 12 সালে, দমনদিউ এবং নাগরা হাভেলি একটি ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়? বলতে পারবে? নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়? প্রশ্নটা 2015 সাল ডব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন। কেরলের সাক্ষরতার হার সর্বাধিক, এটা সঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে সাক্ষরতা নিরিখে লাক্ষাদ্বীপ ভারতের দ্বিতীয় স্থান অধিকারকারী। বিহারের নারী শিক্ষার হার সর্বনিম্ন, এটা কি আছে? ভুল আছে, এটা ভুল আছে, কারণ বিহারের শিক্ষার হার সর্বনিম্ন, কিন্তু নারী শিক্ষার হার যদি আমরা বলি এটি সর্বনিম্ন হচ্ছে রাজস্থানে, তাই তো? এটা রাজস্থানে কম। জম্মু কাশ্মীরের সাক্ষরতার হার জাতীয় গড়ের নিচে অবস্থিত, এটাও সঠিক আছে। আচ্ছা, সাক্ষরতার হারে লাক্ষাদ্বীপ ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে, সঠিক আছে। আমরা বললাম ইউনিয়ন টেরিটরি রেসপেক্টে, যদি আমরা সেই সময় ধরো 28টি রাজ্যের কথা যদি বলি আর 8টি ইউনিয়ন টেরিটরি ধরি, এর মধ্যে একে রয়েছে কেরল, 93% লিটারেসি রেট। তারপর 2 নম্বরে লাক্ষাদ্বীপই আসবে। ঠিক আছে, লাক্ষাদ্বীপ আমরা যদি ওভারঅল চিন্তা করি, রাজ্য, স্টেট অ্যান্ড ইউটি, ইউনিয়ন টেরিটরি রেসপেক্ট, টোটাল 28 আর 8 36টার মধ্যে সিরিয়াল করি, 2 নম্বরে লাক্ষাদ্বীপ কিন্তু আসবে। ঠিক আছে, অর্থাৎ এটাই ভুল ছিল। আচ্ছা, গত দিনের হোমওয়ার্ক ছিল এটা, বিহেভিয়ারাল ইকোলজি অর্থাৎ ব্যবহারিক বাস্তুবিদ্যা বিজ্ঞানের জনক হচ্ছে নিকোলাস টিনবার্জেন। অপশন বি। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি কি হবে এখানে? দক্ষিণ আফ্রিকা। সাভানা তৃণভূমি আফ্রিকা। উত্তর আমেরিকা প্রেরি তৃণভূমি। ডাউন্স টেম্পারেট রয়েছে অস্ট্রেলিয়াতে। কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? এটি তোমরা আজকের হোমওয়ার্ক করবে। আউট অফ 26 তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে। এবং এখানে একটা ভূগোল থেকে দুর্দান্ত ক্লাস হয়েছে, আশা করি তোমরা যারা কানেক্ট ছিলে অনেক অনেক ইনফরমেশন বলা হয়েছে, ইনফরমেশন পেয়েছো, এটা পুরনো আছে, অনেক একটা রিভিশন হয়েছে। ওকে, চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো এবং TWS একাডেমি অ্যাপ
সেখানে আমাদের পেড কোর্স হচ্ছে, যদি ইচ্ছুক হও অবশ্যই দ্রুত নিয়ে নাও। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।